হ্যাঁ, আমার আদরের সব ছোট ছোট বন্ধুরা, আমি এসে গেছি আমার সেই ইউটিউব চ্যানেল ১২ মাসে ১৩ পার্বণ। আমি তোমাদের গল্প দাদু। আজকে আমি আবার তোমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায় আর একটা মজার হাসির গল্প শোনাতে এসেছি। এই গল্পটার নাম হচ্ছে সভাপতি। হুম। তো যাই হোক, তোমাদের তো গল্প শোনাবো। তোমরা এখন শীতের মজাতে সবাই পিকনিক যাচ্ছ, এদিক ওদিক বেড়াতে যাচ্ছ। সব থেকে বড় কথা, এখন প্রচুর নেমন্তন্ন, বিয়ে বাড়ি চলছে, বিয়ে বাড়ির সিজন এখন চলবে। বিয়ে বাড়ির সিজন এখন 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখ অব্দি চলবে। তোমরা খুব হই হই করে সব বন্ধুরা মিলে যাচ্ছ, বাবা মার সাথে যাচ্ছ, ভালো ভালো খাবার খাচ্ছ। পিকনিক তো রয়েছেই, খেলাধুলা, ব্যাডমিন্টন সবই রয়েছে। তারই মাঝে আমি এই ফাঁক বুঝে তোমাদের কিছু গল্প শোনাবো, তোমরা সেগুলো শুনবে। আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা পছন্দসই গল্প কেমন লাগলো সেটা জানাবে, লাইক দেবে, কমেন্টস করবে, তাতে আমার ভালো লাগবে। আমি আরো কত তোমাদের মতন বন্ধু পাবো, ছোট ছোট বন্ধু পাবো। তোমাদের মতন আমারও একটা ছোট্ট নাতি আছে, সেও গল্প শুনে। এছাড়া তো অন্যান্য বাচ্চারা তো আছেই। তা আর শুধু লাইক কমেন্টস দিলেই হবে না, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তোমার এই গল্পটা শেয়ার করবে, তাতে আরো 5 জন শুনতে হবে। তা বন্ধুরা, আজকে শুরু করা যাক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সভাপতি। এই গল্পটায় টেনিদা কিন্তু নেই, কিন্তু প্যালারাম আছে। টেনিদার সিরিজের গল্প না হলেও প্যালাদা আছে, কেন প্যালাদার জবানিতে এই গল্পটা লেখা। আরম্ভ করলাম, হ্যাঁ। অনেকগুলো গল্পের বই আর 10-12খানা উপন্যাস লিখে ফেলেছেন রামহরিবাবু। তার বইগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব নাম: প্রলয়ের আগুন, ডাইনির আর্তনাদ, রক্তের হুঙ্কার, ডাকাতের খাঁড়া, এই বীভৎস নাম, কাটামুন্ডুর নাচ, তা এই সব নাচ। রামহরিবাবুর ধারণা, শরৎচন্দ্রের পরেই তার মতন ভালো আর কেউ লিখতে পারেন না। শরৎ কিন্তু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে বেশি তিনি শরৎচন্দ্রের চেয়েও ভালো লেখেন। কিন্তু দুঃখের কথা কি জানো, তার এই ধারণাটা তিনি ছাড়া আর কেউ বোঝেন না। এত রাশি রাশি বই লিখছেন, অথচ তার লোকে তার কোনো কদরই বুঝলো না। কুড়িয়ে বাড়িয়ে সব শুদ্ধ, গোটা 50 বই, বেশি বই তার বিক্রি হয়নি। সাধে কি এই জাতির, এই বাঙালি জাতির এত অধঃপতন হচ্ছে? ওই যে পঞ্চানন শিকদার, সেদিনের ছোকরা, ভালো করে এখনো গোঁপ করে ওঠেনি, আর তার বই কিনা ঝড়ের বেগে কাটতি হয়ে যায়। অথচ তিনি শরৎচন্দ্রের চেয়েও ভালো লেখেন, তার বইয়ের কোনো কাটতি নেই। ঠিক ঠিক, ছি! এই যাত্রাই একদম অধঃপতনে গেল। পোকায় কাটা বইগুলো দেখে করুণ ভাবে রামহরিবাবু তাকিয়ে বারবার বাঙালি জাতিকে ধিক্কার দিতে লাগলেন। বাংলা পড়তে আজকাল কেউ সেরম ভাবে শিখলই না। শুধু কি চাই, বাংলাদেশে কত সভা সমিতি হচ্ছে। সেদিনে ছোকরা পঞ্চানন শিকদার পর্যন্ত সভাপতি গলায় মোটা মালা পরে, রজনীগন্ধার গেঁদার মালা পরে, আর দেখে রামহরিবাবু উত্তেজনায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার জোগাড়। কোনো সভায় এ পর্যন্ত তাকে কেউ সভাপতি হতে ডাকলো না পর্যন্ত। বড় বড় মিটিং এর কথা না হয় ছেড়েই দিলাম, পাড়ার সরস্বতী পুজো প্রতি পাড়ায় পাড়ায় হয়, সেখানে বাইরের লোক এসে সভাপতি করে হয়ে আসে, তাদের ডেকে আনে। অথচ তাকে পাড়ার লোক হয়ে তাকে সভাপতি ডাকে না। তিনি সকলের সামনে সূর্যের মতন উজ্জ্বল হয়ে জ্বলছেন, এটা কারোর একবার তার প্রতি মনেই পড়ে না। এরই নাম হলো প্রদীপের নিচে অন্ধকার। আলোটা সবাই দেখে, অন্ধকারের দিকে কেউ তাকায় না। যাই হোক, এইসব গবেষণা করে রামহরিবাবু যখন ঠিক করে ফেলেছেন তিনি সন্ন্যাসী হবেন, তিনি গেরুয়া তিনি কাপড় কিনে গেরুয়া রং দিয়ে ছাপাচ্ছিলেন পর্যন্ত, মানে ছোপাচ্ছিলেন। এমন সময় একটা কাণ্ড ঘটে গেল। ভগবান আছেন, তিনি অন্তর্যামী। রামহরিবাবুর বেদনা তিনি বুঝলেন।
সেদিন সকালে রামহরিবাবু মন দিয়ে দাড়ি কাটছেন, দাড়ি কামাচ্ছেন। সবে গালের একটা দিক তিনি কামিয়েছেন, এমন সময় শুনতে পেলেন বাইরে তার চাকর বুদ্ধু কার সাথে যেন কথা বলছে। এটা কি রামহরি বটব্যালের বাড়ি? আজ্ঞে হ্যাঁ। কর্তা কি, তা কর্তা কি কামে আইছেন? তাকে একটা সভার সভাপতি হওয়ার জন্য আমরা এসেছি। সভাপতি? তিনি আবার সভার প্রতি হতে পারবেন কেন? তিনি আমার মা ঠাম্মার প্রতি হয়ে আছেন, বেশ তো আছেন, আবার সবার প্রতি হইবেন কেন? লোকটা যেন কি বলতে যাচ্ছিল, এরই মধ্যে ক্যাঙ্গারুর মতন একখানা সমুদ্র লঙ্ঘন লাফ দিয়ে রামহর সদর দরজায় এসে পড়লেন। গালে সাবান, হাতে খুর, চেহারাখানা যা খোলতাই হয়েছে না, বলার নয়। দেখে লাফিয়ে 3 হাত সরে গেল চাকর বুদ্ধু। বললে, কর্তা কর্তা, অমন খুর লইয়া ধাইরে এলেন কেন? খেপছেন নাকি? যা বেটা গারল, ভেতরে যা। এক ধমকে নার্ভাস বুদ্ধু আরো নার্ভাস হয়ে গিয়ে সে এক প্রসন্ন দৃষ্টিতে সে চলে গেল। রামহরি বাবু এবার প্রসন্ন দৃষ্টিতে আগন্তুকের দিকে তাকালেন। তারপর আধখানা গালে দাড়ি আর সাবান নিয়ে তিনি একগাল হেসে বললেন, আমি রামহরি বটব্যাল। কি চাই আপনার? আপনি রামহরি বাবু? নমস্কার নমস্কার। আপনাকে আমাদের একটি সাহিত্য সভার সভাপতি হওয়ার জন্য। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। ওরে বুদ্ধু, বাবুকে এক এক কাপ চা করে দে। কৃপণতার জন্য রামহরি বাবু বিখ্যাত। তার দোরগড়ায় থেকে ভিখিরি ঠ্যাঙা খেয়ে পালিয়ে যায়। পাতকেও কোনো মতন কিছু পায় না বলে বাড়িতে কাক পর্যন্ত বসে না, মানে বাড়িতে খাওয়া দাওয়ার পরে পাতের কিচ্ছু থাকে না। এখানে লোক কিনা খুশির আতিশয্যে আগুনকে হাফ কাপ ঝোলা গুড়ে চা খাইয়ে দিলেন, ভাবা যায়? তারপরেই তো আসল গল্পের শুরু। এই তো সবে শুরু। মার্টিনের রেলগাড়ি চড়ে প্রচন্ড ছাড় পোকার কামড় খেতে খেতে রামহরে এসে পৌঁছলেন একটা ছোট্ট স্টেশন। স্টেশনের নাম বাঁশতলা। যে লোকটা তাকে সঙ্গে করে নিয়ে এসছে তার নাম গজেন তরফদার, তপাদার। কোথায় কোথায় রামহরবাবু জানতে পেরেছেন যে গ্রামের নাট্য সমিতির সেক্রেটারি এ গায়ে ও গায়ে যাত্রা করে বেড়ায়। খবরে কাগজে সাহিত্য সমিতি হিড়িক দেখে তাদেরও সাহিত্য করার শখ হয়েছে, তাই তারা রামহরবাবুকে সভাপতি করার জন্য ধরে এনেছে। রামহরবাবু খুব উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করলেন, আমার সব বই পড়েছেন আপনি? খেপেছেন? বিড়িতে টান দিয়ে গজেন তপদার জবাব দিল, আমার সময় কোথায় কোথায় বলুন দেখি। দিন রাত যাত্রার পাঠ মুখস্থ করেই সময় পায় না, তা বই পড়বো। হ্যাঁ, দু একখানা যাত্রার বই যদি লিখতেন স্যার, তাহলেও বা কথা ছিল, কিন্তু আপনি তো যাত্রার বইটাই লেখেন না। মুহূর্তে ভারী ক্ষুণ্ণ হয়ে গেলেন রামহরি বাবু। ইচ্ছে করলো গজেনের কান দুটো লম্বা লম্বা কান দুটো ধরে বেশ ঝাঁকিয়ে দেন। কিন্তু অতিথি, তিনি প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন, মনের ভাব গোপন করে বললেন, তবে আমি যে লিখি সেটা জানলেন কি করে? আমি আমি কেমন করে জানবো মশাই? আমাদের যাত্রা দলের যে হনুমান সাজে, সেই গদাই শীল আগে কলকাতায় ছাপাখানার কম্পোজিটর ছিল। তাকে জিজ্ঞেস করলাম কোনো সাহিত্যিককে সে চেনে কিনা। সে আপনার পাতালের আগুন নাকি একটা কম্পোজ করেছিল, তাই প্রুফ নিয়ে গিয়েছিল আপনার বাড়িতে। তার কাছেই আপনার নাম ঠিকানা পেলাম, এই আর কি। সে বললে আপনি বেলে লেখেন, পাতালের আগুন। রামহরু বাদলেন, না না, ওটা পাতালের আগুন নয়, ওটা হলো প্রলয়ের আগুন। ওই হলো স্যার, প্রলয় হলেই সব পাতালে চলে যায় কিনা? তা আপনার বইয়ের 8-10টা পাতা সে পড়েছে, বলেছে 10 পাতাতেই নাকি আপনি 10টা খুন ঘটিয়ে দিয়েছেন। শুনে আপনার উপর আমাদেরও খুব ভক্তি হয়েছে।
স্যার 10 পাতাতে 10টা খুন, ভাবা যায়? স্যার আপনি একটা অসাধারণ লোক। রামহরিবাবুর খুব ইচ্ছে তক্ষুনি বাড়ি ফিরে যান, কিন্তু সভাপতি হওয়ার প্রলোভনটাও তো কম নয়। না হয় তার লেখা কেউ পড়েইনি, কিন্তু তাতেই বা ক্ষতি কি? বক্তৃতার চুতে মুখ দিয়ে এমন আগুন তিনি ছড়িয়ে দেবেন যে চারদিকে দাউ দাউ করে জ্বলে উঠবে। এরা বুঝতে পারবে তিনি একেবারে কেউ কেটা, তিনি একেবারে কেউ কেটা নন। এত শেষ পর্যন্ত গজেনের সঙ্গে তিনি নামলেন বাসতলা স্টেশনে। আশা ছিল স্টেশনে তাকে দেখার জন্য কাতারে কাতারে লোক দাঁড়িয়ে থাকবে। ওমা, জনমানব চিহ্ন নেই। একজন পিলে রোগী স্টেশন মাস্টার আর জোনাতিনে খেলে চাষা স্টেশন মায় ছুটোছুটি করে বেড়াচ্ছে। রামহরির মনটা খুব খারাপ হয়ে গেল। গজেন এসে বলল, দাঁড়িয়ে আছেন কেন, চলুন। কোথায় যেতে হবে? কেন, আমাদের গায়ে। সে কোথায়? কাছেই, শিয়ালপাড়া। শিয়ালপাড়া কাছেই? সেটা কাছেটা কত দূর? বেশি নয়, এই ক্রোশ দুয়েক। ক্রোশ দুয়েক? গাড়ি কোথায়? গজেন হলো, গাড়ি? এ কি স্যার কলকাতা শহর পেয়েছেন যে টুক করে ট্রাম গাড়িতে চাপলেন আর ঝুপ করে ধর্মতলা গিয়ে নামলেন? এ স্যার পাড়াগাঁ। কিন্তু 2 ক্রোশ রাস্তা হাঁটবো কি করে? অন্তত একটা গরুর গাড়ি। গরুর গাড়ি? গজের মুখ ভেঙচে উঠল। একটা গাড়ির আজকাল কত ভাড়া জানেন? অন্তত 2.5 টাকা। সে টাকা কে দেবে মশাই? আপনি? রামহরিবাবু মাথা নিয়ে বললেন, না, তিনি তো দেবেনই না। তাহলে হাঁটুন হাঁটুন, এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না। কাছাকাছি গোটা 2 শেয়াল খেপেছে, কামড়ালেই জ্বলান্ত। ওরে বাবারে! লাফিয়ে ওঠেন রামহরিবাবু। তারপর ওর সাথেই গজেনের সঙ্গে প্রায় ছুটতে আরম্ভ করলেন। গজেন চেঁচিয়ে বলল, থামুন স্যার থামুন, অমন ঘোড়ার মতন আদরে বাদরে ছুটবেন না। এখানকার জঙ্গলে আবার কেউটে সাপের আমদানি খুব বেশি। হ্যাঁ? রামহরির প্রায় ভয়ে শিবনিদ্র হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু সভাপতি হওয়ার লোক, সেটাও ছাড়তে পারছেন না। পঞ্চানন শিকদার যে করেই হোক টেক্কা দিতে হবে। বেলা 2টোর সময় 1 হাঁটু ধুলো নিয়ে রামহরু যখন শিয়ালপাড়ায় পৌঁছলেন, তখন প্রায় তার দম আটকে আসার জোগাড়। জংলা ছোট্ট গ্রাম, কয়েক ঘর গৃহস্থ, বেশিরভাগই দৈন্যদশা। সভাস্থলের নমুনা দেখেই সভাপতি হয়ে গেছে। একটা আধভাঙা চণ্ডীপটে চাটাই বিছিয়ে রামহরুকে বসতে দেওয়া হলো। তারপর আস্তে আস্তে দু চারজন করে ভিড় জমতে লাগলো। আশপাশের পাঠশালার বুড়ো পণ্ডিত মশাই এসে খানিকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিলেন রামহরু বাবুকে। এইবার বেশ কেশে টেসে নিয়ে বললেন, আপনার বই আমার বড্ড ভালো লেগেছে। খাসা লেখেন স্যার, খাসা লেখা আপনার। রামহরুর খুব আনন্দ হলো। যাক, অন্তত একজন তো পাওয়া গেছে যে তার বই পড়েছে। এখানকার সবাই তো গজাননের মতন নয়, 2-1জন পড়ুয়া লোকও তাহলে আছে। আমার কি কি বই পড়েছেন আপনি? রামহরিবাবু সেই পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করলেন। কেন স্যার, ব্যাকরণ সুধা, বালকবোধ প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িনি? আহা, কি চমৎকার তদ্রিত প্রকরণ লিখেছেন আপনি। পড়তে পড়তে আমার কান্না পেয়ে গিয়েছিল। কিন্তু আমি তো কোনো ব্যাকরণ ট্যাকরণ লিখিনি। সে কি, আপনার নাম অশ্বপতি কাব্যচঞ্চু নয়? কি আশ্চর্য, লোকটা রামহরিবাবুর নাম পর্যন্ত জানে না, অথচ কোনো এক অশ্বপতি না অশ্বডিম্ব ঠাউরে বসে আছে। চটে গিয়ে তিনি বললেন, না মশাই, আমি অশ্ব টশ্ব কিছু নই। ওনা ও নামের কোনো লোককে আমি চিনিও না। ধ্যাত, তাহলে খালি খালি এখানে এলাম।
শুধু শুধু সময় নষ্ট বলে পণ্ডিত মশাই উঠে চলে গেলেন। এবার এগিয়ে এলেন কবিরাজ মশাই। আমাশয় প্রকাশন ও তাহার সহজ পাঁচন নির্মাণ বই দুটো কি আপনার লেখা তো? রামহরি সরসে বললেন, না। তাহলে আপনি কৃতান্ত কুমার মারণ রত্ন নন? না, না, আমার নাম রামহরি বটব্যাল। তাই নাকি? বিরক্ত মুখে কবিরাজ বললেন, গজা হতবত বললে না, খালি খালি বেতো পানিয়ে ছুটে এলাম, দূর 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 দূর, শুধু শুধু সময় নষ্ট। কবিরাজ মশাই প্রস্থান করলেন। তারপর আস্তে আস্তে একে একে সবাই একা চণ্ডী মণ্ডপে রামহরি বসে রইলেন। রাগে তার গা জ্বলতে লাগলো। ইতিমধ্যে কোত্থেকে একটা ডাবা হুঁকো সেজে এনেছে গজেন। বলল, তামাক ইচ্ছে করুন, তারপর সবাই চলুন যাই। সক্রোধে রামন বললেন, সবা না হাতি, খালি খালি আমাকে ভোগান্ত করতে এতদূর কেন নিয়ে এলো বলুন তো দেখি। গজেন মধুর হেসে যাওয়া উঠল, আহা, চটছেন কেন স্যার, পাড়াগা জায়গা, এমন হয়েই থাকে। নিন নিন, তামাকটা খেয়ে ফেলুন, তারপর সভায় যাওয়া যাবে। অগত্য হুঁকোটা হাতে নিয়ে একটা টান হালিন নামল। কিন্তু সে কি সোজা তামাক? টান দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা ফাতা ঘুরে একেবারে মূর্ছা যাওয়ার জোগাড়। একদম অজ্ঞান হতে হতে বেঁচে গেলেন। রামহরু সামলে নিয়ে খেপে উঠলেন, এ কি কাণ্ড মশাই! কেন, কি হলো স্যার? এ তামাক না গাঁজা? উফ, আরেকটু হলেই আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। ও কিছু না স্যার। তেমন মিষ্টি করে গাজল লোক, দা কাটা তামাক একটু করা হবে, ওসব না হলে যাত্রাই যাবে না। কিন্তু আমি তো যাত্রা করতে আসিনি। না না না, আপনি সভা করতে এসছেন। কিন্তু স্যার, এই একই কথা, আসলে তো বক্তৃতা করাই। নিন, এবার উঠে পড়ুন। সভা পর্বের বিস্তৃত বর্ণনা আর না করাই ভালো। একটা খোলা মাঠে খানকটেক চাটাই পাতা, আর একদিকে একখানা পায়া চেয়ার, সভাপতির আসন। চেয়ারে বসতে গিয়ে একটুর জন্য ধরসজ্জা হাত থেকে রক্ষা পেলেন রামহরিবাবু। সভায় লোক হয়েছে হাতে গোনা জোনা 15 হবে। 7-8টি কালো কালো ন্যাংটা ছেলে মেয়ে, জন্দুই চাষা, গজেন আর জোনা 5 ভদ্রলোক। মাল্যদান হলো না, প্রস্তাব হলো না, উদ্বোধন সঙ্গীত হলো না। রামহরিবাবু বুক আশা যেন এক ধাক্কায় ধক করে নেমে গেল। কিন্তু ঘাবড়ালে চলবে না। মনে মনে শক্ত করে কোমর বাঁধলেন তিনি। হোক ছোট সভা, নাই বা থাক মালা, তিনি পিছপা হবেন না। বক্তৃতা ছেড়ে এমন আগুন ছুটিয়ে দেবেন যে এই 15 জনের মুখেই মাথা ঘুরে যাবে। সুতরাং তিনি আরম্ভ করলেন, বন্ধুগণ, আজকের এই বিশাল জনসভায় আমাকে সভাপতি আসন দিয়ে আপনারা আমাকে যেভাবে সম্মানিত করেছেন, সেই জন্য আমি আপনার আন্তরিক অভিনন্দন জানাই। আমি জানি আমি এই আসনের যোগ্য নই। হঠাৎ পেছন থেকে চিৎকার উঠল, পালাও পালাও! আঁতকে উঠলেন রামচন্দ্র। কেন, কি হয়েছে? জমিদারের লাঠিয়াল আসছে। বিনা অনুমতিতে তার জমিতে সভা করা হচ্ছে, তাই লাঠিয়াল পাঠাচ্ছে। বলেছে আগে ওই সভাপতির মুন্ডুটা দুফাঁক করে তারপরে। বাকিটা শোনার আর অবসর রইল না। বাবা গো বলে রামগুলো উদ্দেশ্যে ছুটতে শুরু করলেন। কোথায় কোন দিকে তিনি জানেন না। মুহূর্তে সেখানে সবার চিহ্ন মাত্র রইল না। ওদিকে রামমোহনবাবু ছুটছেন, ভুঁইটা যেন একটা ফুটবলের মতন আগের পর দৌড়চ্ছে, পেছনে দৌড়াচ্ছে। তারপরে ঝপ ঝপ ঝপাস করে একটা শব্দ। হ্যাঁ, এতক্ষণে সবাই জমেছে বটে। একটা পচা ডুবার বুক সবুক কাদার ভেতর রামন হঠাৎ পড়ে গেলেন। তিনি ওঠার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই উঠতে পারছেন না। জলে কাদায় তার শরীরটা, বিশাল শরীরটা একটা জলহস্তির মতন হয়ে গেছে। আর ডোবার চারদিকে
দুয়েক লোক জড়ো হয়েছে। গজেন আছে, পণ্ডিত মশাই আছে, কবিরাজ মশাই আছেন। পরমানন্দে সবাই ব্রাহ্মণ দুর্গতিটা উপভোগ করছে। এবার সত্যি সত্যি বিরাট সভা, আর রামহরিবাবু সত্যিকারের সভাপতি। কলকাতায় ফিরে রামহরি চেয়ারে বসে চোখ চোখ বুজে শুয়ে আছেন। বুদ্ধু তার সর্বাঙ্গে মলম লাগাচ্ছে। হঠাৎ চোখ মেরে করুণ সুরে রামহরিবাবু ডাকলেন, বুদ্ধু। আজ্ঞে। কোনোদিন কোথাও সভাপতি হসনি, বুঝলি? আজ্ঞে, হ্যাঁ, বুঝেছি। আমি আমার পরিবারের প্রতি লইয়া সুখেই আছি। শোভা টোভার প্রতি কম 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 দুঃখে। বীরের মতন জবদলে বুদ্ধু। তাহলে গল্পটা শুনলে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আবার অন্যদিন অন্য গল্প নিয়ে আসবো। নারায়ণ গঙ্গোপাধ্যায় হতে পারে, বা অন্য যে কোনো গল্প হতে পারে। মোট কথা, আমি যে গল্পটা নিয়ে আসবো সবই ছোটদের জন্য। তাহলে রাখি বন্ধু, টাটা।